বলছে এবার ফ্রনহফারের এক রেখা ছিদ্রের যে পরীক্ষাটি আছে সেটা এখানে দেখানো হবে। এস হলো একটি একবর্ণী আলোক উৎস। এই যে এস হলো একবর্ণী আলোক উৎস, এর মাধ্যমে দিয়ে L1 লেন্সে, এখান থেকে আলো উৎপন্ন হয়ে L1 লেন্সে গেল। L1 লেন্স থেকে আলো প্রতিসরণের পর সমান্তরাল আলোক রশ্মিতে পরিণত হলো। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো ফ্রনহফার এর অপবর্তনের সময় বলা হয়েছিল আলোক রশ্মি, এই আলোক ছিদ্র এবং উৎস কোথায় থাকবে? পরস্পর অসীম দূরত্বে থাকবে। আমরা জানি অসীম দূরত্ব থেকে আলোক রশ্মি কেমনভাবে আসে? সমান্তরালভাবে আসে। তাই একে লেন্স দ্বারা সমান্তরাল আলোক রশ্মিতে পরিণত করা হলো। তার মানে এই উৎস আর এই ছিদ্র পরস্পর অসীম দূরত্বে রইল। এরপর এই আলোক রশ্মি দুটো AB রেখাছিদ্রের উপর লম্বভাবে আপতিত হলো। AB ছিদ্রের উপর লম্বভাবে আপতিত হলো। A ও B প্রান্তে অপবর্তনের পর L2 লেন্স দ্বারা প্রতিসরণের পর তারা M1 পদ্মায় এই M আর এই MN পদ্মায় অপবর্তন ঝালর তৈরি করলো। এই বিষয়টা আমরা জানি কিভাবে ঝালর তৈরি হয়। তাহলে অপবর্তনটি ঘটলো কোথায়? A ও B বিন্দুতে। তারপরে L2 লেন্স দ্বারা প্রতিসরণের পর পর্দায় অপবর্তন ঝালর প্রস্তুত করলো বা তৈরি করলো। এই টোটাল ঘটনার ব্যাখ্যা স্বরূপ আমরা যে ব্যতিচার ঝালর, অপবর্তন ঝালর পাচ্ছি, সেটাকে যদি ব্যাখ্যা করা যায় আলো সরলরৈখিক পথে চলে, সেই তথ্য অনুযায়ী ব্যাখ্যা করতে গেলে A ও B বিন্দু থেকে নির্গত আলো সোজা স্ট্রেট লাইনে এসে ও বিন্দুতে মিলিত হওয়ার কথা। তাহলে ও বিন্দুতে যদি মিলিত হয় তাহলে A ও B বিন্দুর মধ্যে পথপার্থক্য যা হবে তার উপর নির্ভর করবে ও বিন্দুতে উজ্জ্বল পটি হবে না অনুজ্জ্বল পটি হবে। যেহেতু AB থেকে ও বিন্দু মোটামুটিভাবে সেম ডিস্টেন্সে থাকে, তাহলে এখানে ও বিন্দুতে উজ্জ্বল পটি হওয়া উচিত। তাহলে ও বিন্দুতে যদি সর্বোচ্চ উজ্জ্বল পটি হয় তাহলে আশেপাশে আর কোনো উজ্জ্বল পটি থাকা উচিত নয়। কিন্তু দেখা যাচ্ছে আলোর অপবর্তন তথ্য অনুসারে এ বিন্দু থেকে যে আলো নির্গত হচ্ছে তার মধ্যে কিছু আলো বা একটি আমরা আলোক তরঙ্গ যদি কথা কল্পনা করি, একটি তরঙ্গ কিছুটা উপরের দিকে এবং বি বিন্দুর থেকে একটি তরঙ্গ কিছুটা মানে এই দিকে, এরও কিছুটা নিচের দিকে। এখান থেকে একটা তরঙ্গ দেখো একটু বেঁকে উপরের দিকে গিয়েছে, এখান থেকে একটা সোজা না গিয়ে একটু উপরের দিকে চলে গিয়েছে। ফলে এই দুটো আলোক রশ্মি মিলিত হচ্ছে কোথায়? O1 বিন্দুতে। ফলে এখান থেকে তারা অপবর্তিত হয়ে মিলিত হলো O1 বিন্দুতে। O1 বিন্দুতে যখন তৈরি হবে তখন একইভাবে O1 বিন্দুতে উজ্জ্বল পটি হবে না অনুজ্জ্বল পটি হবে সেটা নির্ভর করবে এখান থেকে এই বিন্দু এবং এখান থেকে এই বিন্দুর পথপার্থক্যের উপর। কেন্দ্রীয় চরম বা মুখ্য চরম বিন্দু ঘটনাটা কি না, AB ছিদ্রের ঠিক মিডিল বিন্দু সি, এখান থেকে ও পর্যন্ত যে অক্ষটার কথা কল্পনা করা হয়েছে বা দেখা যাচ্ছে এটাকে কেন্দ্রীয় অক্ষ বলা হয়। কেন্দ্রীয় অক্ষতে যে আলোকরশ্মি দুটো মিলিত হয়েছে অর্থাৎ A থেকে O এবং B থেকে O, এদের মধ্যে কোনো পথপার্থক্য থাকে না, অর্থাৎ তারা সমদশায় থাকে। তাই ও বিন্দুতে খুব উজ্জ্বল একটি পটি বা ব্যতিচার সৃষ্টি হয়, উজ্জ্বল পটি পাওয়া যায়, যেটা গঠনমূলক ব্যতিচারের সত্য অনুযায়ী আমরা জানি যে বিন্দুতে পথপার্থক্য শূন্য হয় সেই বিন্দুতে গঠনমূলক ব্যতিচার তৈরি হয় এবং সেই বিন্দুতে উজ্জ্বল পটি পাওয়া যায়। এখানে ও বিন্দুতে খুব উজ্জ্বল একটি পটি পাওয়া যাবে, তাই এই জায়গাটায় বা ও বিন্দুটাকে কেন্দ্রীয় উজ্জ্বল পটি বলা হয়, যেহেতু AO এবং BOর মধ্যে পার্থক্য নেই অর্থাৎ শূন্য। তাই ও বিন্দুতে একটু উজ্জ্বল পটি পাওয়া যাবে যেটাকে কেন্দ্রীয় উজ্জ্বল পটি বলা হয়। এরপরে অবম বিন্দু বা গৌণ চরম বিন্দু। এখন A ও B বিন্দু থেকে, এই যে A ও B বিন্দু থেকে আলোকরশ্মি অপবর্তিত হচ্ছে বা অপবর্তন করছে। অপবর্তন ঘটা বা অপবর্তিত হয়ে আলোকরশ্মি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে। তার মধ্যে দুটো আলোকরশ্মির কথা কল্পনা করা হয়েছে। এ বিন্দু থেকে যে অনুতরঙ্গগুলো সৃষ্টি হচ্ছে তার মধ্যে একটি এই পথে যায় আর এখান থেকে একটি এই পথে যায় গিয়ে O1 বিন্দুতে মিলিত হচ্ছে।
তারা কত ডিগ্রি কোণে অপবর্তিত হচ্ছে, থিটা কোণে অপবর্তিত হচ্ছে। এখন O1 বিন্দুতে উজ্জ্বল পটি হবে না অন্ধকার পটি হবে, বা উজ্জ্বল বিন্দু পাবো না অন্ধকার বিন্দু পাবো, তা নির্ভর করবে A থেকে O1 এবং B থেকে O1 এর মধ্যে পথপার্থক্যের উপর। সেই জন্য এ থেকে পি এর উপরে লম্ব টেনে নেওয়া হয়েছে। এই এপি দূর এখান থেকে এইটুকু যায়, এখান থেকে এইটুকু তাই, তাহলে পথ পার্থক্য ইজিক্যাল টু কত, এই বিপি। তাহলে বিপিটার ক্যালকুলেশন করতে হবে। এখানে যদি এই কোণের রেসপেক্টে সাইন থিটা নেই, তাহলে লম্ব বাই অতিভুজ ইজিক্যাল টু সাইন থিটা। এখান থেকে বিপি ইজিক্যাল টু এপি সাইন থিটা। এপি ইজিক্যাল টু এখান থেকে এইটুকু এপি ইজিক্যাল টু এপি নয়, বিপি বাই এবি, হবে এটা, এবি, বিপি বাই এবি ইজিক্যাল টু সাইন থিটা। অতএব বিপি ইজিক্যাল টু এবি সাইন থিটা, বিপি ইজিক্যাল টু এবি সাইন থিটা, এবি ইজিক্যাল টু এ, এই যে এবি ইজিক্যাল টু এ, তাই বিপি ইজিক্যাল টু এ সাইন থিটা। এখন অবম বিন্দু নির্ণয় এর পদ্ধতি। এখন অবম বিন্দু নির্ণয় করার জন্য এই যে এ ও বি যে দূরত্ব, এটাকে সমান দুটি ভাগে ভাগ করে নিচ্ছি, এসি ও বিসি। এ থেকে বি এর মধ্যে দূরত্ব এ হলে এসি ইজিক্যাল টু কত হবে, A/2, এবং বিসি ইজিক্যাল টু হবে A/2। যেহেতু টোটালটা এ, তার অর্ধেক করে নিলাম, A/2। এখান থেকে যে আলোক তরঙ্গগুলো নির্গত হলো, ধরছি এ থেকে একটি আলোক তরঙ্গ নির্গত হলো এবং সি থেকে একটা অনুতরঙ্গ যেটাকে বলা হয় নির্গত হলো, এ থেকে একটি হলো এবং সি থেকে নির্গত অনুতরঙ্গদ্বয়ের মধ্যে যদি পথ পার্থক্য λ/2 হয়, যদি নির্গত এ ও সি বিন্দু থেকে নির্গত অনুতরঙ্গদ্বয়ের মধ্যে পথ পার্থক্য যদি λ/2 হয়, তাহলে তারা পরস্পরের বিপরীত দশায় মিলিত হবে। সাপোজ O1 বিন্দুতে তারা পরস্পর বিপরীত দশায় মিলিত হবে। অর্থাৎ বিপরীত দশায় মিলিত হলে একজন আরেকজনের প্রভাব বিনষ্ট করবে। তাহলে দেখা যাবে প্রভাব যদি বিনষ্ট হয়, সেখানে অন্ধকার বিন্দু তৈরি হবে বা অন্ধকার ঝালর তৈরি হবে, তাই তো? তাহলে দেখা যাচ্ছে যে যে সকল বিন্দু থেকে নির্গত আলোক তরঙ্গের মধ্যে পথ পার্থক্য λ/2 হবে, সেসব বিন্দুতে তরঙ্গদ্বয় পরস্পরের প্রভাব বিনষ্ট করবে। তো সেরকম একটা বিন্দু O1 হতে পারে। তাহলে ফার্স্ট অবম বিন্দু যেটা হবে সেটা ধরে নেওয়া যেতে পারে। প্রথম এই যে ও বিন্দুর উভয় দিকে তো অবম বিন্দু থাকবে, ওটা কেন্দ্রীয় চরম বিন্দু বা মুখ্য চরম বিন্দু, ওর উভয় দিকে অবম বিন্দু থাকবে। তাহলে ফার্স্ট যে অবম বিন্দুটা হবে ধরে নিচ্ছি θ1 কোণের অপবর্তনের জন্য, θ1 কোণের। তাহলে আমরা কি জানি, বিপি ইজিক্যাল টু এ সাইন থিটা ক্যালকুলেশন করে রাখা ছিল, বিপি ইজিক্যাল টু তাই তো এ সাইন থিটা ক্যালকুলেশন করে রাখা ছিল। বিপিটা কি ছিল, পথ পার্থক্য। এখন পথ পার্থক্য এসি বা বিসি, এই যে এদের পথ পার্থক্য কত হয়ে যাচ্ছে, θ1 এখন পথ পার্থক্যটা কত হবে, এখন পথ পার্থক্য হয়ে যাবে λ/2 অবম বিন্দুর জন্য, λ/2 পথপার্থক্য। বিপি ইজিক্যাল টু সাইন থিটা ক্যালকুলেশন করে রাখা ছিল তো। আর θ1 কোণের অপবর্তনের জন্য 1 ফর ফার্স্ট অবম বিন্দু, সেই অবম বিন্দুটা তৈরি হচ্ছে ধরে নিচ্ছি θ1 কোণের জন্য। এখানে যেমন থিটা কোণের জন্য হয়েছিল, থিটা কোণের জন্য ছিল থিটা কোণ, এখানে ধরে নিচ্ছি θ1 কোণের জন্য। তাহলে θ1 কোণের জন্য ফার্স্ট অবম বিন্দু হলো, ফার্স্ট অবম বিন্দুর ক্ষেত্রে পথপার্থক্য হবে λ/2। বিস্তারটা কত হবে, বিস্তারটা যদি এ থাকে তাহলে এসি ও বিসিটাকে আমরা কত ধরে নিয়েছি, A/2। তাহলে এক্ষেত্রে হবে A/2 সাইন θ1। তাহলে সাইন θ1 ইজিক্যাল টু, এখান থেকে যদি ক্যালকুলেশন করি সাইন θ1 ইজিক্যাল টু বা এ সাইন θ1 ইজিক্যাল টু ল্যামডা করা যেতে পারে। তাহলে ও বিন্দুর এই যে ও বিন্দুর উভয় পাশে θn অপবর্তনের জন্য, ও বিন্দুর উভয় পাশে θn অপবর্তন কোণের জন্য θn ও বিন্দু থেকে যেমন এটা ফার্স্ট আমরা করলাম প্রথম
অবম বিন্দু নির্ণয়ের সত্য, তাহলে সেটা প্রথম না হয়ে যদি এন হয়, এন তম অবম বিন্দু হয়, এন তম অবম বিন্দু হয়, এন তম, এবং কোণটা অপবর্তন কোণটা যদি থিটা এন হয়, তাহলে সেক্ষেত্রে এই রিলেশনটা কিভাবে চেঞ্জ হবে বা এই রিলেশনটা কিভাবে লেখা যাবে? এ থাকবে সাইন থিটা ওয়ানের জায়গা হবে থিটা এন, আর এখানে ফার্স্ট অবম বিন্দু ছিল বলে 1 গুণ ছিল, এখানে এন তম, তাই এন গুণ হবে। তাহলে এটা এন তম অবম বিন্দু গঠনের সত্য নির্ণয় হলো। এন তম অবম বিন্দু, এন ইজ ইকাল টু কি? এন ইজ ইকাল টু জানি, এন ইজ ইকাল টু +-1, +-2, +-3, +-4, অর্থাৎ n ইজ ইকাল টু 1, 2, 3, 4 হওয়ার কথা। প্লাস এবং মাইনাস দেওয়ার উদ্দেশ্য হলো ও বিন্দুর উভয় দিকেই থাকবে, উপরে এবং নিচে, উপরেও একটা অবম ফার্স্ট অবম, নিচেও একটা ফার্স্ট অবম, তাই জন্য প্লাস মাইনাস ইউজ করা হয়েছে, শুধু 1 না, প্লাস এবং মাইনাস দুটো ইউজ করা। তাহলে n তম অবম বিন্দু গঠনের শর্ত হলো এ সাইন থিটা ইজ ইকাল টু n ল্যামডা, n তম বিন্দুতে অবম বিন্দু গঠনের শর্ত। নেক্সট, এবার গৌণ চরম বিন্দু নির্ণয় করার ক্ষেত্রে, অর্থাৎ যে মুখ্য চরম বিন্দু ছিল ও এর উভয় দিকে গৌণ এবার চরম বিন্দু থাকবে, কারণ মুখ্য একটাই হয় আর বাকি সব গৌণ। এখন গৌণ চরম বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে পথপার্থক্য, অ্যাকচুয়ালি সবই তো পথপার্থক্যের উপর নির্ভর করে। সেক্ষেত্রে পথ দেখা গিয়েছে বা পরীক্ষার মাধ্যমে বা বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে, তোমাদের অত ক্যালকুলেশন ডিটেলস এই জায়গাটাই নেই, যেমন গৌণ অবম বিন্দুর ক্যালকুলেশনটা তোমাদের দেখিয়ে দেওয়া হলো। সেক্ষেত্রে দেখা গেছে যে λ/2 এর যখন যুগ্ম গুণিতক হয় সেক্ষেত্রে অবম বিন্দু, আর λ/2 এর যখন অযুগ্ম গুণিতক হবে, λ/2 এর অযুগ্ম গুণিতক হলে গৌণ চরম বিন্দু হবে। এটা তোমাদের ক্যালকুলেশনের মাধ্যমে আনা হয়েছে। সুতরাং মনে রাখতে হবে যে অনুতরঙ্গ দুটো নির্গত হচ্ছে তারা যদি λ/2 এর অযুগ্ম গুণিতক হয়, তাহলে সেসব বিন্দুতে অযুগ্ম হলে কিন্তু চরম আর যুগ্ম হলে অবম। উল্টো এক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। λ/2 এর যদি অযুগ্ম গুণিতক হয় তাহলে সেসব ক্ষেত্রে দেখা যাবে গৌণ চরম বিন্দু তৈরি হবে। সম্পূর্ণ আলাদা নিয়ম। এটা যদিও তোমাদের ক্যালকুলেশন করে দেখানো হয় না, একটু মনে রাখতে হবে। এবার ধরো বলা হচ্ছে যে এনতম চরম বিন্দুটা যেটা তৈরি হচ্ছে সেটা ধরা যাচ্ছে এনতম চরম বিন্দু, গৌণ চরম বিন্দু, সেটা থিটা এন ড্যাশ কোণের অপবর্তনের জন্য। তাহলে আমাদের হাতে কি ছিল? এ সাইন ইজ ইকাল টু বিপি, তাহলে এ থাক থিটা কত হবে? এন তম, এটা তো ছিল সেই পথপার্থক্যের ওই ক্যালকুলেশন, ওটা জেনারেল করে রাখা ছিল। এখন পথপার্থক্যটা কত হবে না 2n + 1 λ/2, অর্থাৎ λ/2 এর অযুগ্ম গুণিতক কত কোন কোণের জন্য? n তম হলে থিটা এন ড্যাশ তম কোণের জন্য। ব্যাস, এখানে তাহলে থিটা এন তম চরম বিন্দু হচ্ছে থিটা এন ড্যাশ কোণের অপবর্তনের জন্য, থিটা 1 কোণের জন্য, থিটা এন ড্যাশ কোণের অপবর্তনের জন্য n তম গৌণ চরম বিন্দু গঠনের শর্ত হলো এইটা। অনুরূপভাবে এখানে n ইজ ইকাল টু +-1, 2, 3, 4 ... নেক্সট, এখন মুখ্য চরম বিন্দু থেকে n তম অবম বিন্দুর রৈখিক দূরত্ব নির্ণয় করতে হবে। মুখ্য চরম বিন্দু থেকে n তম অবম বিন্দু রৈখিক দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে মুখ্য ছবির মাধ্যমে যদি দেখানো যায়, তাহলে মুখ্য চরম বিন্দু এটা, এখান থেকে n তম অবম বিন্দু এইটুকু দূরত্ব ধরে নিচ্ছি xn, যেহেতু দূরত্ব x দিয়ে প্রকাশ করা হয়, n ফর n তম, সেটা কত কোণের জন্য হচ্ছে? ধরে নিচ্ছি থিটা n কোণের জন্য। আর ছিদ্র থেকে পর্দার দূরত্ব বড় হাতের ডি আমরা জানি। তাহলে আমরা এই দূরত্বটা নির্ণয় করতে চলেছি, এই দূরত্বটা নির্ণয় করব n তম অবম বিন্দু। এবার n তম অবম বিন্দু গঠনের শর্ত আমরা এটা জানি, এ সাইন থিটা n ইজ ইকাল টু n ল্যামডা। থিটা যদি খুব ক্ষুদ্র হয় তাহলে সাইন থিটা টেন্স টু
থিটা, সেখান থেকে এ ডট সাইন থিটা এনের জায়গায় থিটা এন ইজ ইকাল টু এন ল্যামডা, তাহলে থিটা এন ইজ ইকাল টু এটা নিচেই চলে যাবে, তাহলে এন ল্যামডা বাই এ। এটা তাহলে কোনটা পেয়ে গেলাম। আমাদের উদ্দেশ্য এখান থেকে এটা নির্ণয় করা। তাহলে এখান থেকে এইটুকু তো পদ্মার দূরত্ব ডি, এখান থেকে এইটুকু দূরত্ব এক্স এন, আর এখান থেকে এইটা থিটা এন। তাহলে এস ইজ ইকাল টু আর থিটা, এস ইজ ইকাল টু আর থিটার ফর্মুলায় এক্স এন ইজ ইকাল টু আর, আর মানে ডি আর থিটা মানে থিটা এন, আর থিটা থিটা এন। তাহলে এক্স এন ইজ ইকাল টু ডি থিটা এন, থিটা এন ইজ ইকাল টু এক্স এন বাই ডি। এরপরে এই এখানের এক্স এন, এখানে থিটা এন, তাহলে থিটা এন ইজ ইকাল টু এক্স এন বাই ডি, এখানে থিটা এন আর এই থিটা এন দুটো যদি কম্পেয়ার করি তাহলে এক্স এন বাই ডি ইজ ইকাল টু এন ল্যামডা বাই এ, এন ল্যামডা বাই এ বেরোল। সেখান থেকে যদি এক্স এন ক্যালকুলেশন করা যায় তাহলে এক্স এন ইজ ইকাল টু এন ল্যামডা ডি বাই এ। এটা হয়ে যাবে এনতম অবম বিন্দুর রৈখিক দূরত্ব মুখ্য বা কেন্দ্রীয় চরম বিন্দু থেকে। এক্স এন ইজ ইকাল টু এন ল্যামডা ডি বাই এ, এন ল্যামডা ডি বাই এ। এরপর মুখ্য চরম বিন্দুর বেদ, বেদ মানে কতটা চওড়া। তা আমরা যদি এই কোশ্চেনের অ্যান্সারটা একটু ঘুরিয়ে করি, যে এইটা তো কেন্দ্রীয় চরম বিন্দু, এটা এই দিকে এর উভয় পাশে বিস্তার লাভ করে আছে, এটা ততদূর পর্যন্ত বিস্তার করা আছে যার পর থেকে ফার্স্ট অবম বিন্দু স্টার্ট হচ্ছে। তাহলে কেন্দ্রীয় চরম বিন্দুর ততদূর পর্যন্ত বিস্তার লাভ করবে যতক্ষণ যার যে দূরত্বের পর থেকে ফার্স্ট অবম বিন্দু স্টার্ট হচ্ছে। তাহলে ফার্স্ট অবম বিন্দুর দূরত্ব ইজিক্যাল টু মুখ্য কেন্দ্রীয় বিন্দু বেদ, কারণ মুখ্য কেন্দ্রীয় বিন্দু ততদূর পর্যন্ত বিস্তার করবে যার পর থেকে ফার্স্ট অবম বিন্দু নির্ণয় হবে, স্টার্ট হবে। তাহলে আমরা এই সত্যটা আমরা জানি, থিটা এন ইজিক্যাল টু এন ল্যামডা বাই এ। এটা এনতম অবম বিন্দুর গঠনের সত্য। ওখানে আমরা করেছিলাম যে থিটা এন ইজিক্যাল টু এন ল্যামডা বাই, যদি এন ইজিক্যাল টু 1 অর্থাৎ ফার্স্ট অবম বিন্দুটা নির্ণয় করব, কারণ ফার্স্ট অবম বিন্দুর পর্যন্তই মুখ্য চরম বিন্দুটা থাকবে। সেক্ষেত্রে থিটা ইজিক্যাল টু ল্যামডা বাই এ, তাহলে থিটা ইজিক্যাল টু ল্যামডা, তাহলে পেয়ে গেলাম। তাহলে থিটা বলতে এখান থেকে এইটুকু ছিল, আমার দরকার বেদ পুরো চওড়াটা, তাহলে 2 থিটা করে দেবো। তাহলে মুখ্য চরম বিন্দুর কৌণিক বেদ 2 থিটা, থিটা বের করে দেবো, 2 থিটা বের করলাম, 2 থিটা ইজিক্যাল টু তাহলে 2 ল্যামডা বাই এ। মানে এখান থেকে এইটুকুর জন্য সেই কোণটা কত ছিল, এই 1 সেকেন্ড এটা আঁকলে বোঝা যাবে, এইটা দুটো ছিল, ধরো এটা থিটার জন্য, তাহলে 2 থিটার জন্য এইটা পেয়ে গেলাম, 2 থিটার জন্য পেয়ে গেলাম। এখন আমার দরকার তো এখান থেকে এইটা, তাহলে থিটা পেয়েছি, তাহলে এটাকে ব্যাসার্ধ দিয়ে গুণ করে দেবো, তাহলে এস পেয়ে যাব। তাহলে রৈখিক বেদ পাবো, রৈখিক বেদ, ওটা হলো কৌণিক বেদ, এটা কৌণিক। এবার রৈখিক বেদ ইজিক্যাল টু হবে এস ইজিক্যাল টু আর থিটা, তাহলে আরটা এখানে কত ডি, এই ডি, আর থিটাটা এখানে 2 থিটা, ঝামেলা শেষ। তাহলে 2d থিটার জায়গায় অ্যাকচুয়ালি 2 থিটার জায়গায় বসিয়ে দিই, তাহলে 2 থিটার জায়গায় 2 ল্যামডা বাই এ, তাহলে 2 ল্যামডা বাই এ অর্থাৎ 2d ল্যামডা বাই এ, 2d ল্যামডা বাই এ, অর্থাৎ এটা হয়ে গেল কেন্দ্রীয় চরম বিন্দু বা মুখ্য বিন্দু বা পটির রৈখিক বেদ। এটা রৈখিক বেদ, আর এইটা হলো কৌণিক বেদ গঠন, এটা হলো কৌণিক বেদ, আর এটা হবে রৈখিক বেদ। তাহলে কৌণিক বেদ 2 থিটা ইজিক্যাল টু 2 ল্যামডা বাই এ, আর রৈখিক বেদ ইজিক্যাল টু 2d ল্যামডা বাই এ। এই পর্যন্ত থাক।